সকল ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ রায়, মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলের বাংলার শিক্ষক। এই লকডাউনে যে ঘরে বসে পড়াশুনোর যে একটা ব্যবস্থা এখন শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির তরফ থেকে করা হয়েছে, সেখানে আজ আমি তোমাদের বাংলা পড়াবো এবং মাধ্যমিকের বাংলা এই পড়াতে গিয়ে তোমাদের প্রথমে যে কথাটি বলবো যে তোমরা নিরাপদে থাকবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঘরে থাকবে। আমরা পরীক্ষা তো নিশ্চয়ই সেই মার্চ মাসে গিয়ে দেবো, আগামী মাসে বছর বা ফেব্রুয়ারি মাসে গিয়ে, কিন্তু একটু একটু করে পড়াশুনোটাকে আমাদের ইমপ্রুভ করা খুব দরকার। আমাদের অলরেডি জানুয়ারি মাস থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছিল, কিছু কিছু ক্লাস নিশ্চয়ই আমরা করতে পেরেছি, কিন্তু এটা বড় সময়, প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল স্কুল কলেজগুলো বন্ধ এবং আরও হয়তো বেশ কিছুদিন বন্ধ থাকবে। তো এর মধ্যে প্রায় 3 মাস মোটামুটি ধরে নিচ্ছি আমরা তো স্কুলেই যাব না। জুন মাসে যদি স্কুল খোলে তাহলে 3 মাস আমরা স্কুলে যাচ্ছি না। সেই ক্ষেত্রে কোথাও বাড়িতে পড়াশোনার চর্চাটা করাটা খুব দরকার। তোমরা নিশ্চয়ই এর মধ্যেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের থেকে যে বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তাদের যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে, সেগুলো তোমরা পেয়েছো, সেই ওয়েবসাইট থেকেও তোমরা পেয়েছো এবং পর্যায়ক্রমে সেগুলো নিশ্চয়ই সমাধান করার যেটা রাস্তা সেটা তোমরা করছো। সেইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমিও খুব ভালো করে দেখেছি, সেগুলো নিয়ে খুব একটা কনফিউশনের জায়গা নেই যদি তোমাদের নিজের পড়ার জায়গাটা বা বোঝার জায়গাটা খুব পরিষ্কার থাকে। তাই কোথাও আমাদের এই যে ঘরে বসে পড়াশোনার যে ব্যবস্থা বা এই যে অনলাইন পড়াশোনার ব্যবস্থা, সেখানে ওই সরাসরি ক্লাসরুমে যেই সক্ষতাটা তৈরি হয় সেটা তো সম্ভব নয়, কিন্তু আমরা যখন তোমাদেরকে এইটুকুই করতে পারি যে যে বিষয়গুলো বা চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া বা সেখান থেকে কী ধরনের প্রশ্ন বা কী হতে পারে সেই বিষয়গুলো একটু মাথায় রাখা, এবং তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো পেয়েছো সেগুলো যদি সঠিকভাবে ঠিক করো, এবং তোমাদের বলাও আছে যে স্কুলের শিক্ষকদের কাছে সেগুলো তোমরা অনায়াসে কমপ্লিট করে পাঠাতেও পারো এবং সেই প্রসেসের মধ্য দিয়ে তোমাদের সেই পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। হয়তো সেটা ক্লাসরুমের পড়াশোনার মতন হয় না, কিন্তু তবুও একটা অল্টারনেটিভ এই ব্যবস্থা যে বেরিয়েছে সেটা আমরা সদ্ব্যবহার করব, এটা খুব প্রয়োজন। তো তোমরা জানো যে মাধ্যমিক বাংলার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাতে অনেকগুলো বিষয় রয়েছে এবং 3টে যে ভাগ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, বা যেটা আমাদের কাছে টেস্ট পরীক্ষা বলে আমরা ধরে নিই, এই 3টে ভাগ। এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এই সময়টা হচ্ছে যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার তাদের নির্ধারণ করা ছিল এপ্রিল মাসে এই সময় পরীক্ষাটা হবে। তো সেক্ষেত্রে কিছু সিলেবাস নিশ্চয়ই তোমাদের স্কুলে কমপ্লিট হয়ে গিয়েছিল জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে কিছুটা অংশ নিশ্চয়ই ক্লাস হয়েছে সেই সময়টাতে। সেইখানে যে বিষয়গুলো রয়েছে আমি একটুখানি তোমাদেরকে বলি যে গদ্য পদ্য মিলিয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞান চক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখী একজন। তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকরণ অংশ যেটা ছিল কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ, এবং তার সঙ্গে আমাদের একটি সহায়িকা গ্রন্থ রয়েছে, পাঠ সহায়ক গ্রন্থ, সেখানে কোনির 1 থেকে 31 নম্বর পাতা পর্যন্ত সেটুকু আমাদের সিলেবাসে রয়েছে। তো আমি সেখান থেকে তোমাদের আজ সরাসরি চলে যাব হারিয়ে যাওয়া কালি ও কলম বা হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধটি সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। দেখো, যে কোনো বাংলা বিশেষ করে বা সাহিত্য পড়বার ক্ষেত্রে যে কোনো বিষয় পড়বার আগে বা যে কোনো চ্যাপ্টার পড়বার আগে, গল্প হোক, কবিতা হোক, নাট্যাংশ হোক, প্রবন্ধ হোক, যাই হোক না কেন, আমাদের লেখক সম্পর্কে একটুখানি ধারণা হওয়াটা দরকার। লেখক এবং লেখক যে সময়কালটায় লিখতেন সেই সম্পর্কে ধারণা হলে পরে আমরা যদি একবার সেই বিষয়টা সম্পর্কে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, সাহিত্য যেহেতু অনেকগুলো এরিয়া কভার করে, তো একই সঙ্গে ধরো আমি তোমাদের পড়াতে গিয়ে বলছি যে আমরা আজকে এমন একটা টেক্সট পড়াবো যেটা মোটামুটিভাবে 1940 সালের আশপাশে লেখা হয়েছে, তাহলে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এই প্রেক্ষাপটটা তৈরি হয়ে যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ভারতবর্ষ স্বাধীন হবে তার আগের সময়, সেই সময় ভারত ছাড়ো আন্দোলন একটা বড় জায়গা, আইএনএ একটা বড় আন্দোলন সেখানে করছে এবং সব মিলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীদের সহিংস এবং অহিংস সব আন্দোলন একটা তীব্র আকার ধারণ করেছে এবং সেই জায়গা থেকে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এবং কোথাও এই তো আর কিছুদিনের মধ্যেই ভারতবর্ষ স্বাধীন হবে এরকম একটা ব্যাপার হচ্ছে। তাহলে সেই প্রেক্ষাপটটা যখন আমাদের জানা থাকবে, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা জানা থাকবে, তার সামাজিক ব্যাকগ্রাউন্ডটা জানা থাকবে, এই পুরোটা যখন জানা থাকবে আমাদের, তখন যে সুবিধাটা হবে যে আমাদের টেক্সটটা বুঝতে খুব সুবিধে হবে। এবার হারিয়ে যাওয়া কালি কলম আমরা জানি যে শ্রীপান্থের লেখা। শ্রীপান্থ
একজন মানে নিখিল সরকার তার নাম। নিখিল সরকার অত্যন্ত অত্যন্ত সমাজ সম্পর্কে সচেতন, যে কোনো সাহিত্যিকই সেটা হন, সেটা তার সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল। এবং তার থেকে বড় কথা, এই কালি কলম ও মন বলে তার যে মূল গ্রন্থটা, প্রবন্ধ গ্রন্থটা, যেখান থেকে আমাদের হারিয়ে যাওয়া কালি কলম নেওয়া হয়েছে, এই কালি কলম ও মন এই এই সিরিজের যে প্রবন্ধগুলো তিনি লিখেছেন, সেখানে খুব সুন্দর করে আমাদের বাংলা ভাষায় লেখার অভ্যেস, সেখানে ইংরেজি ভাষা কী করে চলে আসে, ইংরেজি ভাষা এসে সেগুলোকে একটা খিচুড়ি পাকিয়ে দেয় কি দেয় না, এবং এই পুরোটার ব্যাকগ্রাউন্ডে আমাদের সাইকোলজি যে মনোভাব কাজ করে, সেই সম্পর্কে একটা বিশ্লেষণাত্মক জায়গা খুব আনন্দের সঙ্গে খুব মজা করে দিয়েছে। তোমাদের প্রথমে একটা বিষয় বলে রাখি, যেটা শুধু হারিয়ে যাওয়া কালি কলমের ক্ষেত্রে নয়, সবগুলোর ক্ষেত্রেই আমাদের সাধারণত এমসিকিউ, ভিএসএ, এসএ এবং ইটি, এই 4 ধরনের প্রশ্ন কিন্তু থাকে। এমসিকিউ যেগুলো, সেগুলোকে আমরা বলছি যে বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টে অপশন দেওয়া থাকছে, এবং সেখানে মোট যে প্রশ্নগুলো থাকছে সেগুলো নির্দিষ্ট, অর্থাৎ যে কটি প্রশ্ন থাকবে সে কটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের করতে হবে, এবং এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটি সঠিক অপশন হবে, সেই অপশনটা কিন্তু টিক চিহ্ন দিয়ে উত্তরপত্র আমাদের বোঝাতে হবে। দ্বিতীয় যেটা ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্ন, সেগুলো 1 মার্কসের, এমসিকিউ 1 মার্কসের এবং এটাও 1 মার্কসের। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 2টো বা 3টে প্রশ্ন বেশি থাকে, তো আমাদের চুজ করার জায়গা থাকে যে আমরা সবগুলোর মধ্যে কোনগুলোকে বেছে নেব। তো সেই ক্ষেত্রে আমাদের 10টি শব্দের মধ্যে বা একটি বাক্যে সেই উত্তরটা আমাদের শেষ করতে হয়, এবং আমরা বিভিন্ন সময় এই ছোটোখাটো নিয়মগুলোকে মনে রাখি না বলে কিন্তু আমাদের একটা বড় সমস্যা যেটা হয়, আমরা যখন খাতা চেক করতে যাই তখন দেখি যে তোমরা এই 1 নম্বরের প্রশ্নের জন্য প্রায় হাফ পাতা লিখে ফেলেছো, এবং সেটা করতে গিয়ে পরবর্তীতে ওই 3-3.25 ঘন্টা সময়ের মধ্যে লিখতে না পেরে অনেক বড় বড় প্রশ্ন অর্ধেক লিখে বা কম লিখে ছেড়ে দিচ্ছ, এবং তার ফলে যে সমস্যাটা হচ্ছে যে সব মিলে তোমরা কিন্তু পুরো উত্তরটা করতে পারছো না। সুতরাং প্রথমেই আমাদের মাথায় এটা রাখা দরকার যে আমরা কোন প্রশ্ন কত নম্বরের জন্য ফেস করতে যাচ্ছি এবং কতটুকু আমি লিখব। আর যেটা থাকে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, সেই শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলো ক্ষেত্রে আমাদের 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে যথাযথভাবে 50 শব্দের মধ্যে যে উত্তরটা লেখা সেটা মাথায় রাখতে হবে, এবং এসএ টাইপ 5 নম্বরের কিছু প্রশ্ন থাকে, সেখানে আরেকটু বেশি শব্দেতে লেখার সুযোগ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যাকরণ অংশ থাকে সেখানে তো খুব মানে মার্জিনালাইজ জায়গা, একদম খুব অল্প কথার মধ্যে মূল বক্তব্যটি সেখানে লিখে দিতে হয়, কেননা ব্যাকরণ হচ্ছে ভাষার যে বেস বা ভিত, সেখানে শুধু নিয়ম মাফিক কিছু ব্যাপার রয়েছে, সেই নিয়মগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে খুব সহজেই আমরা উত্তরগুলো লিখতে পারি। আর কোনি বলে আরেকটি আমাদের যে সহায়ক গ্রন্থ রয়েছে, সেখান থেকেও 2টো 5 নম্বরের প্রশ্ন, এবং সেটাও ওই এসে টাইপ প্রশ্ন, এবং সেই ক্ষেত্রেও আমাদের সঠিকভাবে সঠিক উত্তর বা সঠিক ইনফরমেশন, তথ্য, সেটা দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস মাথায় রাখবে যে আমি যত বড় লিখছি, যত সুন্দর লিখছি, সেটা খুব একটা বড় কথা নয়, একটা ম্যাটার করে 20 বা 30% ম্যাটার করে, 70% বা 80% কিন্তু ম্যাটার করে যে আমি সঠিক যে জায়গাটা আমার উত্তরের, সেটা আমি ঠিকমতো লিখতে পারছি কি না। এবং সেটার জন্য আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা টেক্সটকে খুব মন দিয়ে পড়া। এই হারিয়ে যাওয়া কালি ও কলম যে আমাদের প্রবন্ধটি রয়েছে আমাদের পাঠ্য বইতে, সেখানে মোটামুটিভাবে ছবি সহ সেটা 5.5 পাতা বা 6 পাতার মতো রয়েছে, এবং এটা সম্পাদিত অংশ। মূল যে কালি কলম ও মন তার যে প্রবন্ধ, এই প্রবন্ধটি রয়েছে সেই গ্রন্থে, তার থেকে কিন্তু পুরোটা এখানটা নেই, আমাদের সম্পাদনা করে সেটা দেওয়া হয়েছে, যারা এই পাঠ্য বইটি নির্মাণ করেছেন তারা সম্পাদনা করে দিয়েছে। এবং সেখানে থেকে দুটো অংশ তোমাদেরকে পড়ে শোনাবো যে কেন খুব গুরুত্ব দিয়ে পড়াটা উচিত। শুরু জায়গাটাই যে কথায় বলে কালি কলম মন, লেখে 3 জন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকা আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবে বিপদ। কলম, কারোর সঙ্গে কলম নেই, যদি বা কারো আছে গলা শুকনো, ভোতা মুখ, একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়।
অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুনে বুঝিবা আজ আমারও তাই। আমরা জানি যে নিখিল সরকার পেশাগত জীবনে সাংবাদিক ছিলেন এবং সেই জায়গার থেকে তিনি খবরের কাগজের অফিসে কাজ করতেন এবং তিনি এমন একটা সময় এটা লিখছেন যেই সময় অলরেডি আমাদের কম্পিউটার চলে এসছে এবং যেটা হচ্ছে যে কিছু কিছু সাংবাদিক বা লেখক সেই সময় আছেন যারা হয়তো স্ক্রিপ্টটা লিখে দিচ্ছেন, কাগজে লিখে দিচ্ছেন এবং যারা এই কম্পোজার তাদের কাছে পৌঁছে গেলে তারা কম্পিউটারে টাইপ করে সেটা প্রিন্টের জন্য পাঠাচ্ছেন। আবার কিছু কিছু মানুষ যারা আছেন তারা সরাসরি কম্পিউটারে টাইপ করে সেই লেখাটাকে পাঠাচ্ছেন। তো শ্রীপান্ত বা নিখিল সরকার তিনি অফিসে বসে ক্রাইসিসটা ফিল করছেন যে কলম আর মানুষ ব্যবহার করছে না, কলম ব্যবহার করা মানুষ বন্ধ করে দিয়েছে এবং অচিরেই যে কলমের পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে সেটা তিনি অনুমানও করে নিয়েছেন। যে উনি বলছেন যে হার্ডলি ওনার অফিসে 2-3 জনকে পাওয়া যাচ্ছে যার কাছে কলম আছে এবং তিনি বলছেন যে কোনোদিন যদি ভুল করে আমি কলম না নিয়ে অফিসে পৌঁছে যাই তাহলে সেদিন মহা বিপদ। তার কারণটা হচ্ছে এটাই যে তিনি চেয়ে কারো কাছ থেকে কলম পাবেন না, যদি কোনো কলম পানও দেখা যাবে তিনি ড্রয়ার থেকে বা ব্যাগের থেকে বের করে দিয়েছেন যে কলমটা হয়তো প্রায় 5 মাস 6 মাস বা 1 বছর আগে ব্যবহার করা হয়ে গেছিলো, তো যার ফলে সেটা না লিখছে, কালি শুকনো হয়ে গেছে, চলছে না, অথবা অন্য কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে। সুতরাং উনি শুরুই করছেন এই একটা মজার জায়গার থেকে এবং খুব একটা স্পর্শকাতর বিষয় যে একটা সময় লেখালেখি মানেই কিন্তু কলমের একটা ব্যাপার ছিল এবং একজন লেখকের কাছে সাদা কাগজ আর কলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বলছেন যে সেই লেখক আছেন, তিনি লিখছেন, কিন্তু হাত থেকে কলম চলে যাচ্ছে, তার বদলে কম্পিউটার স্ক্রিন আর তার কিবোর্ড বা টাইপরাইটারের মতন নিজেটাকে বলছেন। আমি আরও একটা জায়গায় এখানটায় একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগায় জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, মুশকিল হতো কলমের মুখটি চিড়ে যাওয়ার সময়। এটা একটা প্রাচীন পদ্ধতি গ্রামের দিকে যে বাঁশের কঞ্চি থেকে কলম তৈরি করা হতো এবং খুব ন্যাচারাল উপায়ে, মানে খুব ওই পাতা বা এই সমস্ত কিছু থেকে এবং ওই খড়ির উনুনে রান্না করা হতো যে তার যে কালি, সেই কালিটাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মিশ্রণ করে নিয়ে সেগুলোকে কলমের কালি হিসেবে ব্যবহার করা হতো এবং পাতা এবং গাছের ছাল এগুলোকে শুকনো করে সেগুলো কাগজ হিসেবে ব্যবহার করার একটা জায়গা ছিল। তো এই বিষয়টা আরেকটা জিনিস উনি মজা করে বলছেন একটা, যে ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। এবার এই যে মজার কথা, উনি টাইম মেশিনে করে অনেক পেছনে ফিরে যাচ্ছেন যে প্রাচীনকালে যারা শিক্ষিত সভ্যতা, যেটা আধুনিক সভ্যতা, তার সংস্পর্শে আসেননি, সেই সময় যদি উনি পৌঁছতেন এবং তাকে যদি কলম খুঁজতে হতো তাহলে তিনি কী প্রাকৃতিক জিনিস ব্যবহার করতেন। তিনি আরেকটা জায়গায় বলেছেন যে এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, আর পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। সুতরাং এইভাবেই টেক্সটটা এগিয়েছে এবং খুব মজার কথা যে সম্পূর্ণ টেক্সটের মধ্যেই কোথাও একটা প্রাচীনত্বের প্রতি আনুগত্য লেখকের প্রকাশ পেয়েছে। অর্থাৎ তিনি ট্র্যাডিশনাল যে প্রসেস, ঐতিহ্যবাহী যে প্রসেস, লেখালেখির যে প্রসেস, কী করে প্রথমে বাঁশের কঞ্চিতে লেখা হতো, তারপরে ইংরেজ আমলে একটা সময় এলো যখন পালকের কলম দিয়ে লেখা হতো এবং প্রাকৃতিক উপায়ে কালি তৈরি করা হতো এবং সেখান থেকে বিবর্তনের একটা স্তর পেরিয়ে এখন কম্পিউটারে সরাসরি লেখা হচ্ছে, বা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোনের কিবোর্ডে টাইপিংগুলো করছি, পুরো গল্প উপন্যাস সেখানেই লেখা হয়ে যাচ্ছে। এই যে পুরো জার্নিটা কিন্তু এই হারিয়ে যাওয়া কালি কলমের মধ্যে দিয়ে উনি পেরিয়েছেন এবং এখানে এই যে এই জার্নিটা করতে গিয়ে অনেকগুলো ইনফরমেশন উনি দিয়েছেন, তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো যদি এই পর্যায়ক্রমে, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে কেউ পড়লে পরে হারিয়ে যাওয়া কালি কলম খুব একটা মজার মধ্য দিয়ে টেক্সটগুলো এগিয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যে এখনকার যে টেক্সটগুলো চয়ন করা হয় সেই টেক্সটগুলোতে সেই
একটা মজার জায়গাটা আছে, যে পড়িয়ে মজা সেটা অন্য জিনিস, কিন্তু ছাত্র হিসেবে যখন আমি পড়ছি, পড়েও যেন আমি মজা পাই, সেটাকে খুব সুন্দর করে সম্পাদনা করার সময় মাথায় রাখা হয়েছে। আমি একদম আরেকটা জায়গায় চলে যাবো, যে এখানে উনি ফাউন্টেন পেনের কথাও বলেছেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধে বেশ কয়েক বছর পরে ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে গিয়েছে এক ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম, বাস ভ্যাপাচাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ, বলে মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষের বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসে খেলা লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে। অর্থাৎ তিনি ঝর্ণা কলমের কথা বলছেন। একটা সময় ছিল যখন কালির দোয়াত এবং এই ঝর্ণা কলম ব্যবহার করা হতো। ফাউন্টেন পেনের ব্যাকগ্রাউন্ডে তিনি কিন্তু এই বিষয়টাকেও একটা পর্যায়ে নিয়ে আসছেন। আমি একদম শেষ দিকে চলে যাব, উনি যেখানে পুরো এই টেক্সটটাকে সাম আপ করছেন, বলছে যে আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু তুমি আমাকে হত্যা করতে চাও। আচ্ছা, তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। খুব মজার কথা যে এই কম্পিউটারের সঙ্গে যখন উনি তুলনা করছেন এবং এই নিবের কলমের কথা তিনি বলছেন, এবং বলছেন যে তিনি অলরেডি বল পেনের কাছে মাথা নত করেছেন, অর্থাৎ তিনি যে সময় এই টেক্সটটা লিখছেন তখন বল পেন দিয়ে তিনি লেখেন। তো এই পর্যায়ক্রমে উনি বলছেন যে কোন কলম ব্যবহার করা হচ্ছে এই নিয়ে ওনার কোনো আপত্তি নেই, কিন্তু কলমের ব্যবহারটা যে বন্ধ হয়ে গেছে এবং কম্পিউটার চলে এসছে, কম্পিউটার কলমের সব কাজ করতে পারে এবং তার থেকেও বেশি কিছু কাজ করতে পারে, তাতে করে কলমের যে প্রয়োজনীয়তা বা আপাত প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে, এটার সম্পর্কে ওনার মনে একটা খেদ এই টেক্সটার মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু এই খেদটাকে কিন্তু কোথাও তিনি সে কান্না ভরা একটা চোখে বর্ণনা করার যে জায়গাটা, সেই জায়গায় যাননি। খুব মজা করে, খুব সুন্দর করে তিনি এই বিশ্লেষণ করেছেন। এবং তিনি একটা খুব দুর্ঘটনা যেটা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে ঘটেছিল, সেটার কথাও তিনি বলেছেন এই টেক্সটার মধ্যে। তো আমি এই কথাগুলো বলার পেছনে আরেক বেশি করে কারণ এটাই যে এই যে অনেকগুলো কুইল, ফাউন্টেন পেন এবং ফাউন্টেন পেনের বিভিন্ন প্রোডাক্ট, কোন কোন কোম্পানি সেগুলোকে বের করতো, তারপর ঝর্ণা কলম, বাঁশের কঞ্চি, সেখান থেকে কলম, এই যে ব্যবহার, এই পুরো বিষয়টা এবং এই যে পুরো ট্রানজিশনটা, বাঁশের কলম থেকে কম্পিউটারের কাছে কলমের হার স্বীকার করা, এই পুরো বিষয়গুলো বলতে গিয়ে কিন্তু অনেকগুলো ইনফরমেশনের জায়গা রয়েছে। এবং এই যে প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হয়, সেখানে কিন্তু এটাই খোঁজ করার চেষ্টা করা হয় যে তোমরা সেই টেক্সটটা কতটা খুঁটিয়ে পড়েছো এবং ইনফরমেশনটা সঠিক দিতে পারছো কিনা, কত ভালো হাতের লেখা, কত সুন্দর করে ভাষায় প্রয়োগ করছো, সেটা ইম্পর্টেন্ট। ওই বললাম 30% ম্যাক্সিমাম, কিন্তু 70% ইম্পর্টেন্ট কিন্তু ওই ইনফরমেশনগুলোকে পাস করা। দুটো একটা আমি এটার থেকে যে শর্ট প্রশ্নগুলো আসে বা অন্যান্য প্রশ্ন যেগুলো হতে পারে সেই সম্পর্কে একটুখানি বলে দিয়ে আমি আজকের পড়ানোটা শেষ করব। উনি কতগুলো জায়গায় যেমন কোটেশন ধরে এখান থেকে আসতে পারে যে এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে। বক্তা কে? শৈলজানন্দ। লেখকেরা কলম তৈরি করতেন, প্রথম দিকে লেখকেরা কলম তৈরি করতেন কি দিয়ে? রোগা বাঁশের কঞ্চি দিয়ে। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। যার কথা বলা হয়েছে তিনি কে? শরৎচন্দ্র। লেখকদের কালি তৈরিতে সাহায্য করতেন কারা প্রাচীনকালে? মা, পিসি, দিদারা। লেখকের শৈশবে কালির দোয়াত কিসের ছিল, বা লেখকের শৈশবে কালির দোয়াত ছিল? অপশান আসলো মাটির, কাঁচের, বাঁশের। সঠিক উত্তর মাটির। এই জায়গাগুলো। খাগের কলম একমাত্র দেখা যায়, একটু আগে আমি পড়াতে গিয়ে বললাম যে খাগের কলম এখন একমাত্র দেখা যায় ওই সরস্বতী পুজোর সময়। তার খাগের কলম যে ব্যবহারের জায়গাটা, সেই ব্যবহারের জায়গাটা সরে গিয়ে শুধুমাত্র একটা অর্নামেন্টেশনের জায়গা, আলংকারিকতার জায়গায় পৌঁছে গেছে, সেটাও কিন্তু এখানটায় এই টেক্সটের মধ্যে আছে। এবং সেই জায়গাটাকে ধরে
পড়াশোনার ব্যাপারটা আসছে। লেখকের ফাউন্টেন পেন কিনতে গেছিলেন কোথায়? কলেজ স্ট্রিট। এবার দেখো এমসিকিউ যখন আসবে তখন এরকম 3টে বা 4টে অপশান, তো 3টে বা 4টে না, 4টেই অপশান তোমাদের কাছে থাকবে এবং এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে। ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে তথ্যটা সঠিক দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যটা একটা সুন্দর বাক্যের মধ্যে দিয়ে দেওয়া গেল কি না সেটাই, তার থেকে বেশি কিন্তু এর কাছে কিছু যাওয়ার নেই। এবং শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রেও কোন কবির, কোন কবিতার বা কোন গদ্যকারের কোন অংশ থেকে নেওয়া হয়েছে যে বিষয়গুলো থাকে সেখানেও কিন্তু ইনফরমেশনটাই চাওয়া হয়। খুব বেশি কিন্তু আমি কত ভালো লিখতে পারি সেটার জায়গাটা নয়, আমি কত সঠিক লিখতে পারি সেই জায়গাটা খুব বেশি করে ইম্পর্টেন্ট। এবং এসে টাইপ যেটা, মানে আমরা যখন নিজেরা স্কুলে পড়েছি তখন আমরা এসে টাইপে যে বড় বড় উত্তর লিখতাম সেই সমস্ত উত্তর লেখার জায়গা এখন অনেক কমে গেছে। তো যার ফলে এসে টাইপও কিন্তু খুব বড় একটা 200 থেকে 250 শব্দ, তার থেকে বেশি কিছু লেখার জায়গা নেই। এরপরে নিশ্চয়ই আরও অন্য আরেকটা টেক্সট আমরা পড়ানোর সময় আবার ফিরে আসবো, আরেকটা পড়বো। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে বারবার করে একটা কথাই বলে যাওয়া যে প্রত্যেকটি টেক্সট তোমরা খুব মন দিয়ে পড়ো, মনে রাখার চেষ্টা করো। একটা একটা পড়ার একটা নিজের থেকে পড়া করার একটা তোমাদের ফর্মুলাও আমি বলি যে টানা 25 মিনিটের বেশি কখনো পড়বে না, এবং 25 মিনিট পড়ে 5 মিনিট গ্যাপ দাও এবং ওই 25 মিনিট কি পড়লে সেটাকে মনে করার চেষ্টা করো। তাহলে দেখবে যে প্রত্যেকটা তথ্য তোমাদের মাথায় থাকার জায়গাটা খুব স্পষ্ট হয়ে যাবে, খুব ঠিক হয়ে যাবে এবং খুব অনায়াসেই উত্তর দিতে পারবে। এবং আমরা এই ফাইনাল পরীক্ষার খাতাগুলো দেখতে গিয়ে যেটা দেখি যে একই কথা বললাম, একটু আগেও বলেছি যে কোনো প্রশ্নই কিন্তু শব্দেও যা নির্ধারণ করা আছে তার থেকে বেশি লেখার চেষ্টা করবে না, তাতে করে সময় নষ্ট হবে, তারপর তার পেছনে কোনো ক্রেডিট নেই বেশি লিখলে পরে। সঠিক উত্তরটা লিখতে পারছি না সেটা খুব ইম্পর্টেন্ট। তো আজ তোমাদের এই মাধ্যমিকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অংশটা সেখান থেকে হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্তের লেখা সেটা পড়ালাম। পরবর্তীতে আরও একটু পড়া, আরেকটা করে টেক্সট পড়ার মধ্যে দিয়ে ফিরে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো এবং ঘরের থেকে পড়াশোনা করো।